আমরা শুরু করছি ফিজিক্সের ম্যারাথন ক্লাস। যে ক্লাসটার মাধ্যমে অর্থাৎ যে একটা ক্লাসের মাধ্যমে ফিজিক্স থেকে পদার্থবিদ্যা থেকে যে সমস্ত অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টাররা রয়েছে এবং চাকরি পরীক্ষায় ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টার থেকে ফিজিক্সের কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করছি। যেখানে আমাদের কি কি পড়তে হয়: ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মানে একক ও পরিমাপ। একক, পরিমাপ, নিউটনের গতিসূত্র, কার্য ক্ষমতা শক্তি, মহাকর্ষ, পদার্থের সাধারণ ধর্ম, তাপ এবং তাপমাত্রা, আলো, শব্দ ও তরঙ্গ, তড়িৎ, ইলেকট্রিসিটি, ম্যাগনেট বা চুম্বক। এই সমস্ত চ্যাপ্টার অর্থাৎ এই যে 10টা, মোট 10টা চ্যাপ্টার আমাদের এইখানে আলোচনা করব। যার প্রথম চ্যাপ্টার এবং অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একক এবং পরিমাপ, ইউনিট এবং মেজারমেন্ট, তার আলোচনা শুরু। আমি যদি দোকানে গিয়ে হঠাৎ করে বলি দোকানিকে, আমাকে 5 আলু দাও, তাহলে দোকানি বুঝতে পারবেন না যে 5 টাকার আলু নেবে নাকি 5 কেজি আলু নেবে। তার মানে দোকানিকে সুন্দরভাবে বোঝাতে গেলে আমাদের একটা একক ব্যবহার করার প্রয়োজন, যে এককটার মাধ্যমে দোকানি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার কতটা পরিমাণ দ্রব্যটি চাই। সেখান থেকেই এই এককের উদ্ভব বা ইউনিটের উদ্ভব। তাই ফিজিক্স কি? ফিজিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যাসোসিয়েট with those aspects of nature which can be understood in the most fundamental way in the term of elementary particles and law known as physics. তাহলে আমরা তার কি করব? প্রথমে আমরা যেটা জানছি সেটা হচ্ছে কোয়ান্টিটি। হোয়াট ইজ কোয়ান্টিটি? কোয়ান্টিটি মিনস এনিথিং হুইচ ইজ এক্সপ্রেসড ইন নাম্বার, যেটাকে নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, অর হুজ কি টোটাল নিউমেরিক্যাল ভ্যালু যার থাকে তাকে আমরা কোয়ান্টিটি বলি। যেমন পপুলেশন হতে পারে, কোনো একটা মানুষের বয়স হতে পারে, কোনো একটা মানুষের কতটা ওয়েট হতে পারে, তাকে আমরা কি বলি? রাশি। অর্থাৎ যাকে আমরা পরিমাপ করতে পারি, পরিমাপ যোগ্য যে কোনো বিষয়কে আমরা রাশি বলি। তারপরেই বলা আছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাকৃতিক রাশি। প্রাকৃতিক রাশি, quantities expressed in the term of laws of physics are called physical quantity। অর্থাৎ যেখানে আমরা কোনো ফিজিক্সের লকে মাধ্যমে তাকে এক্সপ্রেস করি সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে আমার ঘরটার দৈর্ঘ্য কত, হতে পারে কেউ গাড়িটা কতটা বেগে চালাচ্ছে, হতে পারে কারুর গাড়ি চালানোর সময় কতটা গাড়ির বেগ বৃদ্ধি বা হ্রাস হচ্ছে। এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে প্রাকৃতিক বা ভৌত রাশি। যে প্রাকৃতিক বা ভৌত রাশিকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি, একটার নাম স্কেলার রাশি
একটার নাম ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি, ভেক্টর রাশি? স্কেলার রাশি মিনস যে রাশির শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে। আর ভেক্টর রাশি মিনস যে রাশির মানও আছে এবং অভিমুখও আছে। তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে, স্কেলার রাশির শুধু মান আছে। তাই বলছে দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ হুইচ হ্যাভ ম্যাগনিটিউড অনলি, যেটার শুধুমাত্র মান আছে তাদের আমরা স্কেলার রাশি বলি। যেমন মাস, ভর, টেম্পারেচার, ডেনসিটি, ভলিউম, ইলেকট্রিক কারেন্ট, ওয়ার্ক, যাদের শুধুমাত্র মান আছে। আর ভেক্টর রাশি দোজ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, যাদের মানও আছে অভিমুখও আছে, তাদেরকে আমরা কি বলি? ভেক্টর কোয়ান্টিটি বলি, ভেক্টর রাশি বলি, তাদেরকে আমরা ভেক্টর বলি। যেমন ডিসপ্লেসমেন্ট বা সরণ, টর্ক, লাইনার মুভমেন্ট, তাহলে সেখানে মানও আছে অভিমুখও আছে। তাহলে শুধু মান থাকলে স্কেলার, মান এবং অভিমুখ দুই থাকলে ভেক্টর। এখানে বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি all those quantity in the term which law of physics can be described, যেখানে আমরা ফিজিক্সের সূত্রকে ব্যবহার করতে পারি। এদের মধ্যে কিছু আছে বেস কোয়ান্টিটিজ, কিছু আছে ডিরাইভড কোয়ান্টিটিজ, কিছু আছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিজ। এরপরে আমরা আসছি ইউনিট অফ মেজারমেন্ট। মেজারমেন্টের জন্য আমরা কি ইউনিট ব্যবহার করি? প্রথম কথা, মেজারমেন্টের জন্য একটা ইউনিট অতি প্রয়োজন, কারণ এমন একটা ইউনিট যে ইউনিটটার একটা আন্তর্জাতিক ব্যাপ্তি থাকবে। শুধুমাত্র তুমি বা আমি সেটাকে বুঝবো একটা ভাবে। যেমন ধরো সাপোজ আমাদের এখানে বলছে সময় ঘন্টা, মিনিট, সেকেন্ড দিয়ে প্রকাশ করা। তুমি একটা অন্য দেশে গেলে সেখানে যদি সময়টাকে কিলোগ্রাম দিয়ে প্রকাশ করা হয় তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। তাই ইউনিট অফ মেজারমেন্ট বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সুবিধাজনক মান, যে মানটা গোটা পৃথিবী ব্যাপী মানুষ অ্যাকসেপ্ট করবে। টু মেজার এনি কোয়ান্টিটি অ্যান্ড কি ডিফাইন, কি করতে হবে? দ্যাট কোয়ান্টিটি ইজ অ্যাজিউমড টু বি স্টার্টেড হুইচ ইজ কল্ড ইউনিট। এই ইউনিট দু প্রকার, একটা ফান্ডামেন্টাল ইউনিট, একটা ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে যে ইউনিট গুলো স্বাধীন, বা যে ইউনিট গুলো গঠন করতে অন্য কোনো ইউনিটের সাহায্য নিতে হয় না, অন্য কোনো এককের সাহায্য নিতে হয় না, তাদেরকে আমরা বলি প্রাথমিক একক বা মূল একক। প্রাথমিক একক। If a physical quantity is expressed in terms of unit which are used as standard, and the standard are independent of which other, these unit are called fundamental or base unit. তাহলে ফান্ডামেন্টাল ইউনিট বলতে সেই ইউনিটদেরই বুঝি যারা কি ইন্ডিপেন্ডেন্ট, মানে যাদের গঠন হতে গেলে অন্য কারোর সাহায্য লাগে না, বরঞ্চ এই মৌলিক একক বা প্রাথমিক এককদের সাহায্যে এই ডিরাইভড ইউনিটরা তৈরি হয়। এই ফান্ডামেন্টাল ইউনিট 7টা রয়েছে, যদিও প্রাথমিকভাবে 3টেকে বলা হতো, প্রাথমিকভাবে 3টে ছিল, বাট এই ফান্ডামেন্টাল ইউনিট at present কটা? দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ইউনিট, প্রাথমিক একক। কি কি? আচ্ছা, এই প্রাথমিক এককগুলো কি কি ছিল? যেমন 3টে পদ্ধতি, সিজিএস পদ্ধতি,
এমকেএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড, সেকেন্ড। তার মানে কি কি ছিল? দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। এই এমকেএস পদ্ধতি পরবর্তীকালে কি নাম হয়েছে? এসআই ইউনিট বা এসআই পদ্ধতি। যবে থেকে এসআই পদ্ধতি হলো তখন থেকে দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ইউনিটস, যেখান থেকে কটা প্রাথমিক একক? 7 বা 7টা প্রাথমিক এককের অস্তিত্ব পাওয়া গেল। কি কি? লেন্থ, মাস, টাইম। এই তিনটে কিন্তু প্রথম থেকেই ছিল, বারবার আমি বলছি এই তিনটে প্রথম থেকেই ছিল। এরপরে কি কি অ্যাড হলো? টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে এই পদ্ধতিটা যদি আমরা এসআই পদ্ধতিতে দেখছি, বা পদ্ধতিটার পূর্ববর্তী নাম কি ছিল? এমকেএস পদ্ধতি। তাহলে লেন্থের একক মিটার, মাসের ভরের একক কিলোগ্রাম, টাইমের একক সেকেন্ড। পরবর্তীকালে দেখা গেল এই যে টেম্পারেচারের একক কেলভিন, ইলেকট্রিক কারেন্টের একক অ্যাম্পিয়ার, লুমিনাস ইন্টেন্সিটির একক ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের একক মোল, এরা পরবর্তীকালে এসেছে। তাই অ্যাট প্রেজেন্ট দেয়ার আর বেস কোয়ান্টিটিস কটা? 7। ঠিক আছে। তো মাস, সরি, লেন্থের একক মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। টেম্পারেচারের একক কেলভিন, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। এই 7টাই হলো বেস ইউনিট, যাদেরকে গঠন করতে অন্য কারোর সাহায্য লাগে না, বরঞ্চ এদের মাধ্যমেই এই কারা গঠিত হয়? এদের মাধ্যমে ডিরাইভড ইউনিটরা গঠিত হয়। তাহলে ডিরাইভ ইউনিটরা কি? নিজে গঠিত হয় না, কিসের মাধ্যমে গঠিত হয়? টু অর মোর ফান্ডামেন্টাল ইউনিট, দুই বা তার বেশি ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক বা মৌলিক এককের মাধ্যমে এই ডিরাইভড ইউনিটরা গঠিত। যেমন ফোর্স, মোমেন্টাম, ওয়ার্ক, পোটেনশিয়াল এনার্জি, ডেনসিটি। ডেনসিটি যদি আমরা ডেনসিটিটাই ধরি, ঘনত্ব কি হচ্ছে? ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন মানে এখানে কি একটা? না, ভরের লাগছে আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এরা কখনোই নিজে নিজে গঠিত হতে পারে না, এদের গঠিত হতে গেলে অন্য কারোর সাহায্য নিতে হয়, তাই এরা ডিরাইভড ইউনিট। এরপরে বলেছে সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট মোটামুটি 3 প্রকারের সিস্টেম আছে। প্রথমটার নাম সিজিএস পদ্ধতি, যেখানে লেন্থের একক সেন্টিমিটার, মাস ভরের একক গ্রাম, টাইমের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতি, ইউনিট অফ লেন্থ মিটার, মাস ইজ কিলোগ্রাম, টাইম ইজ সেকেন্ড। এরপরে এই এমকেএস ইউনিটটা 1960-এর দশক থেকে এমকেএস নাম পরিবর্তন হয়ে গিয়ে কি হলো? এসআই ইউনিট। তখন শুধুমাত্র ওটা ওই মিটার, কিলোগ্রাম, সেকেন্ডে পড়ে না থেকে তার কি হলো? ওল্ড ভার্সনটা এমকেএস, নিউ ভার্সনটা স্ট্যান্ডার্ড ইউনিট, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এবং সেখানে দেখা গেল দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ইউনিট, 7টা ফান্ডামেন্টাল ইউনিট এটা তৈরি করেছে। দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড 2 সাপ্লিমেন্টারি ইউনিট ইন এসআই। এই 7 ফান্ডামেন্টাল কে কে? সেটা হচ্ছে মাস, লেন্থ, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এরপরে কিছু ডিরাইভড ইউনিট যেগুলো পরীক্ষায় আছে, দেওয়া আছে এরিয়া, ভলিউম,
ডেনসিটি, ভেলোসিটি, ফোর্স, লিনিয়ার মুভমেন্ট, ওয়ার্ক অফ এনার্জি। তাহলে এরিয়া বলতে গেলে আমরা কি বুঝি, এবং ম্যাগনিটিউড ফিল্ড। এরিয়া বলতে লেন্থ স্কয়ার, ভলিউম লেন্থ কিউব, ডেনসিটি মাস পার ইউনিট, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট পার ইউনিট, ফোর্স মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স, বল সমান ভর ইন্টু সরণ, লিনিয়ার মুভমেন্ট মাস ইন্টু ভেলোসিটি, প্রেসার বা চাপ, ফোর্স পার ইউনিট এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়ার ওপর কতটা ফোর্স প্রয়োগ করা হচ্ছে, ওয়ার্ক, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এবং লাস্ট অফ অল রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স তাকে ইলেকট্রিক কারেন্ট এবং ডিসপ্লেসমেন্ট দিয়ে ভাগ করা হলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। এইগুলো কি, এই ডিরাইভড ইউনিট গুলো বেশ ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় দেখা যায় আসতে। সবার এসআই ইউনিটটাই কিন্তু দেওয়া রয়েছে। এরপর এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ইউনিট ফর অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। ইট ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স। কার ইউনিট? ডিস্টেন্স। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.495 ইন্টু 10⁻11 মিটার। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দ্বারা কি ব্যবহার করা হয়? ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, লাইট ইয়ার বা আলোক বর্ষ, শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে এক আলোক বর্ষ। পারসেক, it is the largest unit of distance, very very important, সব থেকে বড় ইউনিট among all the লং ডিস্টেন্স ইউনিট, যেগুলো অনেক দূরত্ব মাপতে ব্যবহার করা হয়। এক পারসেক সমান 3.08 ইন্টু 10⁻16 মিটার। এগুলো হলো অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স পরিমাপ করার জন্য বড় একক, মানে এইগুলো হচ্ছে বৃহৎ একক। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, এগুলো হচ্ছে বড় দূরত্ব বা বেশি দূরত্ব পরিমাপ করার একক। এরপর এই যে প্রেফিক্স গুলোকে, এই 10⁸, এই 18, এই প্রেফিক্স গুলোকে কোন নামে কোনটা কি পরিচিত, বিশেষ করে যেগুলো মনে রাখতে হয়: 10⁻1 ডেকা, 10⁻2 হেক্টো, 10⁻3 কিলো, 10⁻6 মেগা, 10⁻9 গিগা, 10⁻12 টেট্রা, 10⁻15 পেট্রা এবং 10⁻18 এক্সা। এগুলোকে ছোট করে, এই যেগুলো প্রথম নামের যে প্রথম যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার মাধ্যমে আমরা সিম্বলাইজড করতে পারি বা প্রকাশ করতে পারি। এরপরে এই যে ইনভার্স 1, ইনভার্স 2, এগুলো ঠিক একইভাবে 10⁻⁻1 ডেসি, 10⁻⁻2 সেন্ট্রি, 10⁻⁻3 মিলি, 10⁻⁻4 মাইক্রো, 10⁻⁻9 ন্যানো, 10⁻⁻12 পিকো, 10⁻⁻15 ফার্মি বা ফেরো, 10⁻⁻18 অ্যাট্রো। এদেরকে ডেসি বলে ডি, সেন্ট্রি সি, মিলি এম, মাইক্রন মিউ, ন্যানো এন, পিকো পি, ফার্মি এফ, অট্রো এ। এইগুলো দিয়ে প্রকাশ করা হয়। এই চারটা যতটা পারবে মনে রেখো। এই ভলিউম, এই ভেরিয়াস এক্সপ্রেশনস অফ 10, খুব গুরুত্বপূর্ণ চারটা। এরপর হচ্ছে মাত্রা। মাত্রা জিনিসটা, মাত্রা মানে হচ্ছে এই যে বলবিদ্যার তিনটে মূল একক: ভর, মাস, টাইম। এর মাধ্যমে অন্যান্য সমস্ত লব্ধ এককদের প্রকাশ করার পদ্ধতিটাই হলো ডাইমেনশন বা মাত্রা। ইন ফিজিক্স, ফান্ডামেন্টাল ফিজিক্স, কোয়ান্টিটি লাইক লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, এদেরকে এইগুলো দিয়ে, যেগুলো দিয়ে সিম্বলাইজড করা হয়, সেগুলো দিয়ে এই যে প্রকাশ করা হচ্ছে,
এগুলোকেই আমরা কি বলি? মাত্রা। কিভাবে প্রকাশ করা হয়? ধরো এরিয়া, এটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দুটো এল, লেন্থ তো, এল ইন্টু এল। তার মানে এরিয়া মানে কি? এল স্কোয়ার। এই যে এল স্কোয়ার, এইভাবে প্রকাশ করা। তারপর হচ্ছে ভলিউম, এরিয়া ইন্টু হাইট, গুণ এল কিউ। আর একটা দেখালে বুঝতে পারবে, যেমন যদি বলে ঘনত্ব, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এগুলো সবসময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। ভর মানে হচ্ছে এম, আয়তন মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি? সেটাও তো এল দিয়ে প্রকাশ করব। তাহলে কি হবে? এম বাই এল কিউব। এখন মাত্রা যখন প্রকাশ করব এভাবে নিচে রাখা যায় না, এখানে কি করতে হবে? এটাকে ওপরে তুলে নিতে হবে। তাহলে এম এল উপরে যাওয়া মানে ওই নিচে যেটা +3 ছিল ওপরে গেলে -3। তাহলে এভাবে ঘনত্বকে প্রকাশ করা, এইভাবে মাত্রাগুলোকে বার করা। ঠিক আছে, যেমন যদি বলে বেগ, তাহলে বেগের মাত্রা কি হবে? বা দ্রুতি, যদি দ্রুতির মাত্রা বার করতে বলে তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করব? অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এল, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি। এটা কি হবে? এল টি ইনভার্স। এইভাবে প্রকাশ করার পদ্ধতি। তাহলেই যে 7টা মেন ফাংশনাল ইউনিট আছে তাদের মাধ্যমে অন্যাদের যে প্রকাশ করা সেটা। এবার এখানে এরিয়া, ভলিউম, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, প্রেসার, এদের এককগুলো দেওয়া রয়েছে। এর মধ্যে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, প্রেসার, এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাসে। এখানে বেশ কিছু কি দেওয়া রয়েছে? মাত্রা দেওয়া রয়েছে। এই মাত্রাগুলো কিন্তু বেশ গুরুত্ব। তাহলে কি ইউজ এদের? দেয়ার আর মেনলি 3 ইউজ ইন ডায়মেনশন। কি? টু চেক এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, to establish the relationship among the physical quantities, or to convert the unit from one system to the another system. সিস্টেম কটা? 3টা, সিজিএস, এমকেএস বা এসআই, এবং এর একটা কি? এফবিএস। এরপর দেওয়া রয়েছে ভার্নিয়ার স্কেল। যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কি মেজারমেন্ট বা কি পরিমাপ করা হয়? Vernier scale, in normal scale we measure 1 millimeter distance, but in vernier scale we measure 1/10 distance. স্লাইড ক্যালিপার্স, এই স্লাইড ক্যালিপার্স এটাও একটা কি? এটাও একটা যন্ত্রের নাম। ইজ ইউজ দ্য মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ এ রড, ওয়ার, স্ফিয়ার, এগুলো। ঠিক আছে। ওয়েট মেশিন বা ওজন বাক্স, এটা খুব গুরুত্বপূর্ণ। ওজন বাক্সে বাটখারা গুলো কি রেশিওয়ে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5:2:2:1 অনুপাতে থাকে। এরপর আর একটি শব্দ এখান থেকে বলবো, সেটিও খুব গুরুত্বপূর্ণ। একক বিহীন রাশি। একক বিহীন রাশি। একক বিহীন রাশি কি হবে? যার উদাহরণ দিচ্ছি, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব,
কখন হবে? যখন দুটো সমজাতীয় রাশির গুণফল হবে, তখন হবে সেটা এককবিহীন রাশি। এরপর এইখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে জায়গা, সায়েন্টিফিক ইনভেনশন, বিভিন্ন যন্ত্র। এবার কে আবিষ্কার করেছে যন্ত্রগুলো মনে রাখতে না পারলেও হবে, যন্ত্রের ইউসেজ গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন প্রথমে আছে অল্টিমিটার। কি করা হয়? এয়ারক্রাফট ফর মেজারিং অল্টিটিউড, অল্টিটিউড পরিমাপ করার জন্য ব্যবহার। অ্যামমিটার, ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা। অ্যানিমোমিটার, the speed, direction and the pressure of the wind. Audiometer, intensity of the sound পরিমাপ করার জন্য ব্যবহার করা। ব্যারোমিটার খুব গুরুত্বপূর্ণ, আবহাওয়া সংক্রান্ত, আবহাওয়ার চাপ, কন্ডিশন, অর্থাৎ এই ব্যারোমিটারের পার্ট দেখে কিন্তু আমরা আবহাওয়ার কন্ডিশন বা একটা ধারণা পেতে পারি। বাইনোকুলার, যে যন্ত্রের সাহায্যে হয় ম্যাগনিফাইড ভিউ অফ এনি ডিস্ট্যান্স অবজেক্ট, অনেক দূরে রয়েছে তাদের যে ম্যাগনিফাইড ভিউ। ক্যালোরিমিটার, যেটা হিট পরিমাপ করতে ব্যবহার করা হয়। নেক্সট ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, মুভমেন্ট অফ হার্ট, রেকর্ড অফ ক্যালিগ্রাফ। নেক্সট ক্যালোরিমিটার, ইন্টেন্সিটি অফ কালার। ইলেকট্রোমিটার, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ পরিমাপ করা হয়। আচ্ছা, মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা আমরা জানি। আচ্ছা, এন্ডোস্কোপ যন্ত্র, ইন্টারনাল পার্ট অফ আওয়ার বডি। ফ্যাদোমিটার খুব গুরুত্বপূর্ণ, সমুদ্রের গভীরতা। এই ফ্যাদোমিটার যন্ত্রে যে এককটা কি ব্যবহার করা হয়? ফ্যাদম। গ্যালভানোমিটার, ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয়। হাইড্রোমিটার, ডেনসিটি অফ লিকুইড। হাইড্রোফোন, সাউন্ড আন্ডার দ্য ওয়াটার। ল্যাক্টোমিটার, ডেনসিটি অফ মিল্ক। ম্যানোমিটার, মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট অ্যান্ড ফিল্ড। মাইক্রোফোন, যেখানে সাউন্ড কিসে রূপান্তরিত হয়? ইলেকট্রিক সিগনালে। মাইক্রোস্কোপ তো আমরা জানি কোনো ছোট জিনিসকে বড় করে দেখতে ব্যবহার করা হয়। পেরিস্কোপ, এটাও অবজেক্টকে বড় করে দেখতে ব্যবহার করা হয়। রেইন গজ, রেইনফল পরিমাপ করতে ব্যবহার করা হয়। সিসমোগ্রাফ, ইন্টেন্সিটি অ্যান্ড দ্য অরিজিন অফ আর্থকোয়েক পরিমাপ করা যায়। স্পিডোমিটার, যেটা গাড়িতে ব্যবহার করা হয়, স্পিডোমিটার মেজারিং দ্য স্পিড অফ দ্য ভেহিকলস। স্ফিগমোম্যানোমিটার, ব্লাড প্রেসার পরিমাপ করার যন্ত্র। স্টেথোস্কোপ, যেটা দিয়ে সাউন্ড অফ হার্ট মেজারমেন্ট করা হয়, হার্ট সাউন্ড। গ্যালভানোমিটার, ডিসি বা ডাইরেক্ট কারেন্ট পরিমাপ করা। টেলিস্কোপ, ম্যাগনিফাইড ভিউ অফ ডিস্ট্যান্স অবজেক্ট। এরপরে কি রয়েছে? থার্মোমিটার, যে থার্মোমিটারের সাহায্যে কি করা হয়? মেজারিং দ্য টেম্পারেচার। ভিস্কোমিটার, ভিসকোসিটি অফ দ্য লিকুইড। আর ভোল্টমিটার খুব গুরুত্বপূর্ণ, এটা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। এই জায়গাগুলো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের একদম বাদ দিলে হবে না, কারণ আমরা এই জায়গায় সেই সমস্ত বিষয়গুলোই আলোচনা করলাম যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা ভুল, কোটি কোটি ইম্পর্টেন্ট কেকেআই বলাই। এই সমস্ত জায়গাগুলোই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে ভালো করে পড়তে হবে।
আমরা এবারে আলোচনা করব নিউটন ল অফ মোশন বা নিউটনের গতিসূত্র। তাহলে কিসের সূত্র? মোশন বা গতির সূত্র। বিজ্ঞানী নিউটন 1687 সালে তার বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা লেখে। যে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে আমরা গতি সংক্রান্ত মোটামুটি 3টে সূত্রের সন্ধান পেয়েছি, যে সূত্রগুলো নিউটনের গতিসূত্র বা নিউটন ল অফ মোশন নামে পরিচিত। এই নিউটনের গতির সূত্রে আসার আগে আমাদের আরো কয়েকটা বিষয়কে জানতে হবে। যে বিষয়গুলো কি? প্রথমে আমরা যেটা জানবো ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ সরণ হলো কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে যে দূরত্ব, ডিস্টেন্স বিটুইন দা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল। অর্থাৎ এই বস্তুটা এ বিন্দু থেকে চলতে শুরু করে বি বিন্দুতে গেল, তাহলে এটা তার প্রাথমিক অবস্থান, এটা তার অন্তিম অবস্থান। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে যে দূরত্ব তাকেই আমরা বলছি ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে বস্তু যদি আবার বি থেকে পুনরায় এ বিন্দুতেই ফিরে আসে, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যেতে পারে। কখন তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে? যদি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের মধ্যে কোনো দূরত্ব না থাকে, অর্থাৎ সে যেখান থেকে শুরু করেছিল আবার ঘুরে যদি সেখানেই ফিরে আসে, তাহলে ডিসপ্লেসমেন্ট তার জিরো হতেও পারে। তার মানে তার অতিক্রান্ত দূরত্ব জিরো হতে পারে। ওকে, ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। নেক্সট, এরপর আমরা আসছি ভেলোসিটি। ভেলোসিটিটা কি? সময়ের সাপেক্ষে যে সরণের পরিবর্তন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর যে সরণ পরিবর্তন, সেটা হচ্ছে ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে সরণ, তাহলে কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে যে সরণ পরিবর্তনটা ঘটে সেটা কি আমরা বলছি ভেলোসিটি। আর একটা বলছে স্পিড। স্পিড মানে কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে তার যে দূরত্বের পরিবর্তন। স্পিড কি?
অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমাদের দুটো কথা বুঝতে হবে। স্পিড মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর ডিসপ্লেসমেন্ট মানে কি, সরি, ভেলোসিটিটা কি, সরণ পরিবর্তনের। এরপর একটা কথা দেওয়া আছে অ্যাক্সলারেশন বা ত্বরণ। ত্বরণ কি? দেখো, একজন ব্যক্তি বাইক চালাতে শুরু করলে, এখান থেকে এ পর্যন্ত গেলে দেখা যাচ্ছে তিনি এটা গেলেন 5 কিমি, এটা 5 কিমি, মোট তার 15 কিমি ডিস্টেন্স। প্রথমে 5 কিমিতে তার গাড়ির বেগ ছিল 40 কিমি/আওয়ার, তারপরের 5-এ তার বেগটা হলো 50 কিমি/আওয়ার, তারপরে বেগ হলো 60 কিমি/আওয়ার। অর্থাৎ বেগের ক্রমবৃদ্ধি হচ্ছে, এটাকে বলে ত্বরণ, যার সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার, আর এসআই পদ্ধতিতে একক মিটার/সেকেন্ড স্কয়ার। এই ত্বরণের আর একটা উল্টো কথা হয়, যার নাম মন্দন। তাহলে মন্দনটা কি জিনিস? এটা হচ্ছে ক্রমহ্রাসমান বেগ। দেখা গেল প্রথম 5 কিমি সে গেছে 50 কিলোমিটার/আওয়ার বেগে, তারপরের 5 কিমি গেছে সে 40 কিমি/আওয়ার বেগে, তারপরের 5 কিলোমিটার সে গেছে 30 কিমি/আওয়ার বেগে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে তার বেগের হ্রাস হচ্ছে। এই বেগের হ্রাসকে আমরা কি বলি? মন্দন। আর বেগের বৃদ্ধিকে আমরা কি বলি? ত্বরণ। এখন এই কতগুলো সূত্র আছে, যে সূত্রগুলো থেকে অঙ্ক পড়ে, ফর্মুলা যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ভি সমান ইউ প্লাস এফ টি, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। এখানে ভিটা কি? তার ইউটা কি? প্রাথমিক বেগ। ভিটা কি? অন্তিম বেগ। এস কি? অতিক্রান্ত দূরত্ব। টিটা কি? টাইম বা সময়। এফটা কি? ত্বরণ, আবার মন্দনও হতে পারে। ঠিক আছে, এই সূত্র কটা অঙ্কর জন্য খুব ইম্পর্টেন্ট। আবার এগুলোকে যদি ত্বরণের জায়গায় মন্দন হয়, তাহলে ভি সমান ইউ মাইনাস এফ টি, এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g। অর্থাৎ প্লাস বা মাইনাস যে কোনো কিছুটা হতে পারে, ডিপেন্ড করবে ত্বরণ না মন্দন তার উপর। এই যে ভি সমান ফাইনাল ভেলোসিটি, এইচ সমান হাইট, ইউ সমান প্রাইমারি ভেলোসিটি, এফ সমান অ্যাক্সলারেশন, জি সমান অ্যাক্সলারেশন ডিউ টু গ্র্যাভিটি, টি সমান টাইম, ইউ সমান ইনিশিয়াল ভেলোসিটি, এস সমান টোটাল ডিসপ্লেসমেন্ট। এইভাবে এদেরকে আমরা প্রকাশ করি। অর্থাৎ আমরা দুটো কথা বুঝতে পারলাম, একটা হচ্ছে স্থিতি, আর একটা টার্ম হয় কি? গতি। তাহলে স্থিতি মানে কোনো বস্তুর স্থির থাকা, আর আমরা এই চ্যাপ্টার যেটা পড়ছি সেটা গতি। অর্থাৎ এই যে নিউটনের গতিসূত্রর কথা আমরা বলছি, এটা কার সূত্র? গতির সূত্র। গতির সূত্র, যেখানে প্রথমেই আমরা চলে আসছি ফার্স্ট ল বা প্রথম সূত্র। ধরো এই বলটা দাঁড়িয়ে আছে, এই বলটাকে তুমি পায়ে করে কিক করলে, যেই পায়ে করে কিক করবে সে এখান থেকে সরে এখানে চলে। তাহলে প্রথম সূত্রতে কি বলা হচ্ছে নিউটনের? এই প্রথম সূত্রে বলা হচ্ছে, যদি দুটো কথা, স্থির এবং গতিশীল, তা কোন স্থির বস্তুর যে স্থির থাকার ইচ্ছা থাকে এবং কোন গতিশীল বস্তু চায় সর্বদা সরলরেখা বরাবর চলতে, তাহলে কোন বস্তু যে স্থির আছে সে স্থিরই থাকতে চায়,
আর কোনো গতিশীল বস্তু যে গতিতে আছে সে গতি অবস্থাতেই থাকতে চায়। Newton's first law stated that a body at rest or uniform motion will continue to be the rest or uniform motion until and unless a next external force is act on. তাহলে এই যে স্থির ছিল এ আর স্থির নেই, গতিশীল হয়েছে কেন? এর ওপর আমরা কি প্রয়োগ করেছি? বল প্রয়োগ করেছি। তাই সূত্রটা কি দাঁড়ায়? বল প্রয়োগ করলে স্থির বস্তু বা গতিশীল বস্তু স্থির বা গতি অবস্থাটার ভঙ্গ করা যায়। এটাই নিউটনের প্রথম গতিসূত্রে বলা আছে। দ্বিতীয় গতিসূত্রে কি বলা আছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা আছে কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার উপর ক্রিয়াশীল বলের সঙ্গে সমান। নিউটন সেকেন্ড ল স্টেটেড দ্যাট the acceleration of an object as product by the net force is directly proportional to the magnitude of the net force is the same direction and the net force and the initial portion of the object of the mass. অর্থাৎ আমরা বাইরে থেকে যে বল প্রয়োগ করলাম সেই বল স্থিতি বস্তুর উপর ধরো কোনো একটা বল প্রয়োগ করলাম, এই প্রযুক্ত বল কার সঙ্গে সমানুপাতি? তার ভরবেগ পরিবর্তনের হারের সাথে সমানুপাতি। সূত্র হচ্ছে পি সমান mf। প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল কার সঙ্গে? এটা ভর, এবং এফটা হচ্ছে ত্বরণ। আর তৃতীয় গতিসূত্র কি বলছে? তৃতীয় গতিসূত্র বলছে সকল ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন কনজারভেশন অফ লিনিয়ার মুভমেন্ট, যেটা নিউটনের তৃতীয় গতিসূত্র। এখন এই যে আমরা তিনটে গতিসূত্র দেখলাম, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? দুটো কথা জানতে পারি। কি কি জানতে পারি? ডেফিনেশন অফ ফোর্স অ্যান্ড দ্য কনসেপ্ট অফ ইনার্সি। তাহলে হোয়াট ইজ ফোর্স বা ডেফিনেশন অফ ফোর্স মিনস আমি বাইরে থেকে যা প্রয়োগ করে ওই স্থির বা গতিশীল অবস্থাটার ভঙ্গ করলাম তাই হলো ফোর্স। আর ইনার্সিয়া বা জাড্য ধর্ম কি? দু প্রকারের, একটার নাম স্থিতিজাড্য, একটার নাম গতিজাড্য। স্থিতিজাড্য কি? কোন স্থির বস্তুর যে স্থির থাকার ইচ্ছা তার নাম স্থিতিজাড্য, আর কোন গতিশীল বস্তুর যে গতিতে থাকার ইচ্ছা তার নাম গতিজাড্য। তোমার বাড়িতে একটা ইলেকট্রিক ফ্যান চলছে, তুমি ফ্যানের সুইচটাকে অফ করে দাও, দেখবে ফ্যানটা তবুও কিছুক্ষণ ধরে ঘুরছে ঘুরছে। অর্থাৎ ও অফ করে দেওয়া সত্ত্বেও ওর ওই যে গতি ধর্ম, সেই ধর্মটাকেও বজায় রাখতে চায়। তাহলে এই যে স্থির বস্তুর স্থির থাকা বা গতিশীল বস্তুর গতিতে থাকার ইচ্ছা, এই ধর্মটাই হচ্ছে জাড্য ধর্ম বা ইনার্শিয়া। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারলাম? মেজারমেন্ট অফ ফোর্স, মানে বলের পরিমাণ, কতটা বল প্রয়োগ করা হলো, এফ সমান এম এ, এই সূত্র থেকে জানতে পারি, যেখানে ইউনিট অফ ফোর্স ইজ ডাইন অ্যান্ড নিউটন। আর তৃতীয় গতিসূত্র থেকে জানলাম রিয়াকশন অ্যান্ড অ্যাকশন, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এই তিনটি গতিসূত্র থেকে তিনটে জিনিস আমরা জানতে পারব। এরপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে। When a vehicle suddenly start moving, passenger sitting or standing, তারা কি হয়? লেন ব্যাকওয়ার্ড, স্থিতিজাড্যের জন্য। কি বলতে চাইছে? যখন একটা ভেহিকেল চলতে শুরু করে, হঠাৎ ধরো দাঁড়িয়ে আছে একটা বাস, এই বাসের মধ্যে তুমি বসে আছো, একটা সিট, এই সিটের মধ্যে তুমি বসে আছো, হঠাৎ বাসটা চলতে শুরু করেছে। তাহলে দেখো আমাদের এই নিচের অংশটা কি একদম সারফেসের স্পর্শ করে আছে। তাহলে যখন হঠাৎ করে বাস চলতে শুরু করবে, আমাদের এই যে নিচের অংশটা এ কিন্তু চলতে শুরু করবে, কিন্তু ব্যাকওয়ার্ড বা পিছনের অংশটা
তখন ও স্থির থাকার তার ইচ্ছা থাকবে, তাই সে পিছন দিকে ঝুঁকে পড়বে। এটা কার উদাহরণ? স্থিতিজাড্য। এরপরে বলছে হোয়েন আ মুভিং ভেহিকেলস, যখন একটা বাস চলছে বা গাড়ি চলছে, সাডেনলি যখন সে ব্রেক করছে, প্যাসেঞ্জার লার্ন ফরওয়ার্ড টু ফল, তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন? একই রকম ব্যাখ্যা। ধরো বাস চলছে, বাসটা চলছে, এখানে তুমি বসে আছো, হঠাৎ বাস চলতে চলতে ব্রেক কষলো, তাহলে তোমার নিচের দিকের অংশটা যেটা সারফেসের সংস্পর্শে আছে সে থেমে যাবে, কিন্তু উপরের দিকের অংশ থামবে না। তার ফলে কি হবে? সে গতিতেই থাকতে চাইবে, তাই সে সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা কার উদাহরণ? ইনারশিয়া অব মোশন বা গতিজাড্যের উদাহরণ। ওকে। এরপর দেখবে বন্দুক থেকে গুলি করার সময় এই বুকের কাছে বা মাঝে, বুকের মাঝের কাছে রেখে গুলি করা হয় না। তার কারণ কি? অ্যাকশন এবং রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া। ওটা যদি মাঝখানে রেখে গুলি করা হতো, গুলিটা যখন বেরিয়ে যাবে তখন তার প্রতিক্রিয়া স্বরূপ বন্দুকটাকে পিছনের দিকে ঠেলে দেবে, তারপরে বুকে এসে ধাক্কা লাগার ভয়। সেজন্য যাত্রীরা যখন নৌকা থেকে, বোট থেকে ঝাঁপ মারেন, লাফ দিয়ে ধরো ডাঙায় চলে এলো, তখন নৌকোটা অনেক পিছিয়ে যায়। এর কারণ কি? যেই ঝাঁপ দেওয়া হলো বা লাফ দেওয়া হলো, তাহলে সে উঠে এলো, এবার ক্রিয়ার দরুন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার দেহ থেকে প্রতিক্রিয়া দেবে, নৌকোটা পিছন দিকে সরে চলে যাবে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কথা আমরা কোথা থেকে জানতে পারি? তৃতীয় গতিসূত্র থেকে জানতে পারি। বলের পরিমাণ কোন গতিসূত্র থেকে জানতে পারি? বলের পরিমাপের কথা জানতে পারি আমরা প্রথম গতিসূত্র থেকে, সরি, দ্বিতীয় গতিসূত্র থেকে। আর বল, তার ডেফিনেশন বা স্থিতিজাড্য, গতিজাড্য মানে ইনার্সিয়া যে ধর্ম, সেটার কথা আমরা কোথা থেকে জানতে পারি? সে ধর্মর কথা আমরা জানতে পারি প্রথম গতিসূত্র থেকে। এই হলো নিউটন এর গতিসূত্র। তাহলে যদি একটা প্রশ্ন দেয় যে এরকম একটা অবাধে কোনো একটা পতনশীল বস্তু, ধরো এই বিন্দু থেকে একটা বস্তু নিচের দিকে নামছে, এটা জাস্ট ভূমিটা স্পর্শ করছে, তাহলে এ বিন্দু থেকে বস্তুটা বি বিন্দুতে নামছে, আর মাঝে হচ্ছে সি বিন্দু। তা এ বিন্দুতে যখন বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, তখন এর মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়েছে। এবার এই স্থির অবস্থা থেকে গতিশক্তির জন্য এখানে যখন এলো, এখানে হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুই আছে। এবার যখন সি বিন্দুতে যখন সে ভূমি স্পর্শ করবে, তার ঠিক পূর্ব মুহূর্তে তার মধ্যে তখন কি? সর্বোচ্চ গতিশক্তি। এবং যেই সেখানটা স্পর্শ করলো, যখনই ভূমি স্পর্শ করে গেল, তখন তার কি হলো? তখন তার গতিশক্তিটা জিরো হয়ে গেল, গতিটা তখন জিরো হয়ে গেছে। তাহলে পরীক্ষা এরকম একটা প্রশ্ন দেয়, এরকম এ বিন্দু থেকে কোনো কিছু ফেলা হচ্ছে, এই সি বিন্দুতে তার কোন শক্তি আছে? সি বিন্দুতে তার স্থিতি এবং গতি দুটো শক্তিই রয়েছে। এই হলো কি? এই হলো আমাদের নিউটনের গতিসূত্র থেকে যে সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ পড়তে হয় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা, বা নিউটন ল অফ মোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা।